বাংলা দ্বিতীয় পত্রে চিঠিপত্রে তুমি কিভাবে 10-এ 10 পাবা, আজকে আমি সেই কৌশলটা ভাই তোমাদের সাথে শেয়ার করব এবং তুমি কিভাবে একটা শিখে সবগুলা চিঠিপত্র তুমি কভার করবা, আজকে আমি সেটাও তোমাদেরকে শিখাই দেবো। ভাইয়া তোমরা একটু খেয়াল করো, তোমরা যারা ক্লাস 9-10 শিক্ষার্থী আছো অথবা সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা, দেখো ভাইয়া তোমাদের চিঠির কিন্তু প্রকারভেদ আছে, তোমাদের কিন্তু 6 রকমের চিঠিপত্র আছে। দেখো আমি কিন্তু এই 6 রকমের, যেমন ব্যক্তিগত পত্র, আমন্ত্রণ পত্র, সংবাদপত্র, মানপত্র, আবেদনপত্র, ব্যবসায়িক পত্র, সবগুলা কিন্তু আমি এখানে সাজায় রাখছি। তুমি কিভাবে লিখবা, ব্যক্তিগত পত্র তুমি কিভাবে লিখবা, আমন্ত্রণ পত্র তোমার কিভাবে লিখতে হবে, তারপর হচ্ছে কিন্তু সংবাদপত্র তুমি কিভাবে লিখবা, এরপর মানপত্র তুমি কিভাবে লিখবা, এরপরে আমি যদি বলি আবেদনপত্র তুমি কিভাবে লিখবা, ব্যবসায়িক পত্র তুমি কিভাবে লিখবা, আমি সবগুলাই আজকে ভাইয়া তোমাদেরকে দেখাই দেবো। তুমি ঠান্ডা মাথায় একটু আমার ক্লাসটা দেখো, তাহলে তুমি দেখবা এইটা নিয়ে যারা এতদিন ধরে প্যারা খাচ্ছিলাম, আমি তোমাকে একটু শিখাইয়া দিই। এই চিঠিপত্রে একেবারে তুমি ভাইয়া 10-এ 10 পাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। আমি আশা করছি তোমরা বুঝছো। আচ্ছা ভাইয়া তুমি একটু তাকাও, খেয়াল করো। হ্যাঁ, যে চিঠির প্রকারভেদ এটা আমরা কিন্তু জানি 6 রকমের কিন্তু চিঠিপত্র হয়ে থাকে, ঠিক আছে। যেমন তোমাদের আমি ইংলিশ সেকেন্ড পেপারে একটা লেটার শিখে তুমি কিভাবে অনেকগুলা লেটার লিখতে পারো সেই ক্লাস কিন্তু আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। তুমি রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, নিচে দিয়ে গেলে দেখতে পারবা ইংলিশ রাইটিং পার্ট, ওখানে ক্লিক করলে ভাইয়া তুমি দেখতে পারবা। আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা শিখবো ব্যক্তিগত পত্র। তো ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হয়, ব্যক্তিগত পত্র তুমি কিভাবে লিখবা, এখানে লেখার নিয়মটা সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। তোমাকে আমি একটু বুঝাই, এটা দেওয়ার আগে, এটা বলার আগে আমি তোমাকে একটু সিম্পলি বুঝাই। তোমরা যদি বর্তমানে বইগুলো একটু ভালো করে দেখো, তাহলে তুমি দেখতে পারবা আমরা ইংরেজির ক্ষেত্রে আমরা লেটার শিখছি না, সেখানে কিন্তু আমরা এই জায়গাতে ফার্স্টে তারিখ দিতাম, তারপরে এখানে কিন্তু ওই যে ঠিকানাটা কিন্তু দিতাম, রাইট। কিন্তু বাংলার ক্ষেত্রে তুমি দেখবা তোমাদের বইও আছে যে এখানে তারিখ দেয়, ধরো 15 এপ্রিল 2024 বা 2026। এরপর তুমি এখানে কি দিবা, ধরো তোমার হচ্ছে জেলার নামটা, আর তুমি ইচ্ছা করলে এখানে তোমার হচ্ছে উপজেলার নামটা তুমি দিয়ে দিতে পারো। ধরো সাপোজ তুমি পাঠাবা, তাহলে তুমি কে ভাইয়া বলো। ইংরেজিতে বলা হয় যে পাঠায় সেটা হচ্ছে কিন্তু ফর্ম, আর যার কাছে পাঠানো হয় সেটা হচ্ছে কিন্তু টু। বাংলায় কি বলে, তুমি যদি পাঠাও তার মানে তুমি হচ্ছে প্রেরক, আর তুমি যার কাছে পাঠাবা ওইটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রাপক। আমি একটু পরে তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে ধরো তুমি পাঠাইলা, তাহলে তুমি এখানে তুমি কোন জায়গাতে, ধরো ঢাকা কোন জায়গায়, তুমি এটা সুন্দরভাবে লিখে দিবা। এবং বাংলার ক্ষেত্রে তুমি দেখবা যে এই জিনিসটা ডান সাইডে লেখে। এখানে ধরো তুমি একটা পৃষ্ঠা, ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাই যে এটা ধরো একটা কোশ্চেন, মানে এটা হচ্ছে ধরো পেপার, এটা একটা পেপার, পরীক্ষার খাতা। তুমি মার্জিনটা টানবা, মার্জিন টাইনে তুমি লেখা শুরু করবা। ওকে, তো এইখানে মার্জিন টাইনে যখন লেখা শুরু করবা, এইখানে তুমি তারিখটা আর এটা দিবা। হ্যাঁ, এইখানে তুমি দিবা। এখন তোমরা অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া চিঠিপত্র আমি কয় পৃষ্ঠা লিখতে পারবো, তুমি 2 পৃষ্ঠা লিখতে পারবা, তবে নিয়ম আছে। ধরো এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় তুমি যাইতে পারবা না। তুমি যদি শুরু করতে চাও আগের পৃষ্ঠা, অর্থাৎ এই পৃষ্ঠা থেকে তুমি এই পৃষ্ঠা যাইতে পারবা, এন্ডে যাইতে পারবা। এবং আরো একটা বিষয় যেটা আসলে তোমরা ভুল করো, চিঠিপত্র অনেক সময় ধরো তুমি এখান থেকে লেখা শুরু করলে এখানে তারিখ দিবা, এখানে লেখা শুরু করবা, এবার লাস্টে কিন্তু দেয় ইতি তোমার স্নেহের পুত্র, বা ইতি যদি বন্ধুর কাছে পাঠাও তাহলে বন্ধুর এক্ষেত্রে নাম হইবে। তো ইতিটা যেটা করে যে এই পর্যন্ত লেখার পর ইতি এইখানে লেখা, এটা ভুল ভাই, সম্পূর্ণ ভুল। তুমি অলওয়েজ চেষ্টা করবা তোমার চিঠিপত্র এই পাশ থেকে ওই পাশে তোমার যাইতে হবে। হ্যাঁ, তুমি যদি এখান থেকে শুরু করো, যেভাবে হোক এই মেইন যে অংশটা, এই অংশটাকে এত বড় করবা যাতে করে ওই পেজেও একটু সাময়িক পায়। এরপরে ধরো এখান থেকে লিখতে এই পর্যন্ত পাইলে এই পর্যন্ত, এইবার তুমি এখানে লিখে দেবা ইতি, তারপর এখানে তোমার খাম লিখে দিতে হবে। কিন্তু মনের ভুলেও এইখানে ইতি লাগবা না, এইটা মনের ভুলেও লাগবে না। ওকে, আর আরেকটা জিনিস, এই পাশ থেকে তুমি ওই পাশে কিন্তু ভাইয়া যাবা না, এই পাশ থেকে এই পাশে কিন্তু ভাইয়া তুমি যাবা না, এই পাশ থেকে এই পাশে তুমি যাবা। ক্লিয়ার? ওকে, আমি আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদের আসলে কি বুঝাতে চাচ্ছি। তো তুমি তারিখ দিবা, তোমার ঠিকানাটা দিবা। তারপর ধরো তুমি এটা একটা মায়ের কাছে কিন্তু চিঠি লাগছে, তাহলে এই জন্য লাগছে প্রিয় মা। তুমি যদি তোমার বন্ধুর কাছে লেখো তাহলে এখানে তার নামটা কিন্তু হবে। হ্যাঁ, যেমন আমার ভক্তিপূর্ণ সালাম নিও, তো এটা কিন্তু সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারবা যে আমার সালাম নিও, আশা করছি বাড়ির সবাই ভালো আছে।
একেবারে বানিয়ে আমি এটা দিয়ে দিব, একেবারে বানিয়ে যে অনেক দিন হলো তোমার কোনো খোঁজ খবর আমি পাই না, তাই মনটা অনেক ছটফট করতেছে, সেজন্য আজ কলম ধরলাম। মা সামনে আমার ফাইনাল পরীক্ষা, হ্যাঁ যেহেতু তোমাদের সামনে বোর্ড পরীক্ষা, তো তাই বর্তমানে পড়ার টেবিলের সাথে আমার দিনরাত কিন্তু কাটতেছে। মাঝে মাঝে যখন খুব ক্লান্ত আসে তখন তোমার সেই হাসি মাখা মুখটা খুব মনে পড়ে। মায়ের ক্ষেত্রে তো মনে পড়বে, তাই না? মেসের খাবারের ভিড়ে তোমার হাতের তৈরি গরম ভাত আর ইলিশ মাছের ঝোলের স্বাদটা বড্ড মিস করি। সত্যি বলতে তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না, এটা সবার ক্ষেত্রে, সকল ছেলে মেয়ের ক্ষেত্রে। আমি বলি, আমি যদি আমার কথা বলি, তুমি আবার তোমার কথা যদি বলি, তো মায়ের প্রতি এটা একটা অন্যরকমের ভালোবাসা প্রত্যেক সন্তানেরই কিন্তু থাকে, তাই না? থাকে এটা। তাহলে দেখো, আমার জন্য একদম চিন্তা করো না, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি আর পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিচ্ছি। তুমি শুধু মন থেকে দোয়া করো যেন ভালো ফলাফল করে তোমার আর বাবার স্বপ্ন পূরণ করতে পারি। যত তুমি বানিয়ে লিখতে পারো, এটা ইংরেজি না যে আটকে পড়বা, এটা বাংলা, তোমার বানিয়ে লেখার অভিজ্ঞতা তো আছে। তো পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি বাড়িতে ছুটে আসবো, তখন দুজনে মিলে অনেক গল্প হবে। বাবাকে আমার সালাম জানিও আর ছোট বোনকে অনেক ভালোবাসা দিও, নিজের শরীরের প্রতি যত্ন নিও। তুমি এতটুকু লেখার পর এবার লাগবা ইতি তোমার স্নেহের পুত্র আকাশ। বুঝছো? এটা কি ব্যক্তিগত পত্র যখন তুমি লিখবা তখন এভাবে 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 তুমি লিখবা। এরপর তোমার দিতে হবে ভাইয়া খাম। এরপরে ভাইয়া তোমার কি লিখতে হবে? খাম। আমি তোমাকে একটু শিখাই যে খামটা তুমি আসলে কিভাবে কি লিখবা। দেখো, খামের ক্ষেত্রে আমি ইংরেজিতে তোমাদেরকে ভাইয়া শিখাইছি যে খামের ক্ষেত্রে যে জিনিসটা এইভাবে কিন্তু খামটা মেইনলি, তারপরে এখানে মাঝখান দিয়ে কিন্তু আরেকটা তোমার দাগ দিতে হয়। আমরা কিন্তু জানি খামের ক্ষেত্রে ইংরেজিতে কিন্তু এই জায়গাতে লেখে স্টাম্প, স্টাম্প, তাই না? স্টাম্প লেখে না? কিন্তু এখন কিন্তু তুমি স্টাম্প লিখতে পারবে না। আবার এইখানে তোমার লিখতে হবে, ইংরেজিতে লেখে ফার্ম, তোমার বাংলা লিখতে হবে প্রেরক। আর এখানে লিখতে হবে ইংরেজিতে লেখে টু, তোমার লিখতে হবে প্রাপক। ধরো তুমি পাঠাইছো, তোমার নাম করিম, তাহলে ধরো করিম লেখলা। তোমার জেলা কোথায়? ধরো পটুয়াখালী, পটুয়াখালী, পটুয়াখালী। তারপরে তুমি দিয়ে দিলা কলাপাড়া, দিয়ে দিলা কলাপাড়া, তুমি সাপোজ দিয়ে দিলা। এই যার কাছে তুমি পাঠাবা ওই বন্ধুর নাম, বা এখানে তো যেহেতু মায়ের কাছে পাঠাইছে, তো তুমি অন্য যেটাই করো না কেন, ধরো যদি তুমি বন্ধুর কাছে পাঠাও তাহলে রহিম, ওর ধরো হচ্ছে কিন্তু চট্টগ্রামে, তাহলে চট্টগ্রাম তুমি দিয়ে দেবা। চট্টগ্রাম কোন জায়গায়, পুরো ঠিকানাটা তুমি এখানে কিন্তু দিয়ে দেবা। ওকে, এখন তুমি বলবা যে ভাইয়া, তুমি একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে এইখানে আমি কি দিব? এই জায়গাতে দেবা ডাক টিকিট। কি দেবা ভাইয়া? ডাক টিকিট। কি দেবা ভাইয়া? ডাক টিকিট বা ডাক টিকিট, ডাক টিকিট, ডাক টিকিট, এটা ভাই তুমি দিয়ে দেবা। বুঝছো? এটা তোমার দিতে হবে, যদি তুমি এটা না দাও তাহলে তোমরা স্যার কিন্তু তোমাকে মার্ক দিবে না, ঠিক আছে? এটা দিতে হবে। তো আমি আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা বুঝছো। এই এসে কিন্তু ব্যক্তিগত পত্র কিভাবে তুমি লিখবা। এখন আমরা একটু ফরম্যাটটা পড়ি। শুরুতে প্রেরকের ঠিকানা ও তারিখ লিখতে হবে, এই তো এখানে তারিখ আমরা দিলাম, তারপর প্রেরকের ঠিকানা কিন্তু আমরা দিলাম। তারপরে সম্পর্ক অনুযায়ী উপযুক্ত সম্বোধন করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তুমি মায়ের কাছে লিখছো, এই জন্য লিখছো প্রিয় মা, আমার ভক্তিপূর্ণ সালাম নিও। তোমার বন্ধু হইলে বন্ধুর ক্ষেত্রে অন্য হিসাব। তো সম্পর্ক অনুযায়ী, এই জন্যই বলছে সম্পর্ক অনুযায়ী তোমার সম্বোধন করতে হবে, যে উপযুক্ত সম্বোধন করতে হবে। কুশল জিজ্ঞাসা ও প্রারম্ভিক কথা উল্লেখ করতে হবে। কুশল জিজ্ঞাসা, যে তুমি কেমন আছো, আশা করছি তুমি ভালো আছো। তো এই যে কুশল যে বিনিময়টা, মূল বিষয় বা চিঠির উদ্দেশ্য স্পষ্টভাবে লিখতে হবে। এখানে মূল বিষয় কি? মূল বিষয়টা হচ্ছে কিন্তু এখানে যে সামনে পরীক্ষা, দোয়া চাইছে, তাই না? কিন্তু তার ভিতরে মা কি করছে, খাবার দাবার, এটা আনতে পারো তুমি, কোনো সমস্যা নেই, কিন্তু মূল বিষয়টা যেন স্পষ্ট থাকে। ওকে, বিষয়বস্তু বিস্তারিত সুন্দরভাবে উপস্থাপন করতে হবে কোর্সে। শেষে শুভেচ্ছা, দোয়া এবং মঙ্গল কামনা, কারণ শেষে সবাই কিন্তু দোয়া চায় যে আমার জন্য দোয়া কইরো। হ্যাঁ, এটা কিন্তু চায় যে নিজের শরীরের প্রতি যত্ন নিও। তো এটা, তারপরে উপযুক্ত সমাপনী শব্দ যেমন ইতি বা তোমারই ব্যবহার করতে হবে। তুমি ইচ্ছা করলে এখানে ইতি বা তোমারই এটা তুমি ইউজ করতে পারো, সমস্যা নেই। সমাপনী শব্দের পরে প্রাপকের নাম, অর্থাৎ এইখানে কিন্তু ছিল প্রেরক, প্রেরকের ঠিকানা, এখন হবে কিন্তু প্রাপকের নাম। ধরো তোমার নাম আকাশ, তো তুমি এটা লিখে দেবা। তারপর প্রয়োজনে খামের ডাক টিকিট উল্লেখ করা যেতে পারে, এই যে আমরা ডাক টিকিটটা কিন্তু উল্লেখ করব। তারপরে কি ভাষা সহ সাবলীল আনুষ্ঠানিক রাখতে হবে। তো আমি আশা করছি ব্যক্তিগত পত্র কেমনে লাগে তুমি জাস্ট ফরম্যাটটা মাথায় রাখবা, চোখটা বন্ধ করলে যেন তুমি ধরতে পারো যে না কোন জায়গায় কি বসে। এনাফ, আমি আশা করছি বুঝছো। নেক্সট আসে কিন্তু ভাইয়া আমন্ত্রণ পত্র তুমি কিভাবে লিখবা। আমন্ত্রণ পত্র জিনিসটা আসলে কি? ধরো তোমার বিয়ে, অনেকে বল ভাইয়া লজ্জা দিচ্ছেন নাকি, আমার একটু লজ্জা লাগতেছে, আমার বিয়ে, কোনো কথা। অনেকে বলো ভাইয়া আমার পাশে তো আম্মু আছে, আব্বু আছে, তা তো শুনে ফেলেছে।
হ্যাঁ, তোমার তো বিয়ে একদিন হবে, তাই না? এখন হোক আর 2 বছর পর হোক আর রাঙ্গা শুক্রবার হোক, একবার একদিন একদিন তো বিয়ে হবে, তাই না? তো এই যে বিয়ের অনুষ্ঠানে যে আমন্ত্রণ দেওয়া হয়, যেমন পত্রের এইখানে যে অনুষ্ঠানের জন্য যে আমন্ত্রণ করা হয়, তো এই আমন্ত্রণ পত্র তুমি কিভাবে লিখবা সেটা তুমি একটু দেখো। তো আমি তোমাকে একটু এটা দেখাই, তারপর আমি বলি তোমাকে। প্রথমে তুমি তারিখ দিবা ভাইয়া, প্রথমে তুমি কি দিবা? তারিখ দিবা। তারপর অনুষ্ঠানের নাম, ধরো তোমার বিয়ের অনুষ্ঠান, সাপোজ তোমার বিয়ের অনুষ্ঠান, তো তুমি বিয়ের অনুষ্ঠান হইলে তুমি সেটা কিন্তু তুমি লিখবা। এবার লিখবে সুধী আগামী 25শে বৈশাখ, যেহেতু বাংলা, তো বাংলার ক্ষেত্রে তুমি দেখবা জানুয়ারি ফেব্রুয়ারি একটু কম টানে, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলোই কিন্তু টানে। তো 25শে বৈশাখ অনুষ্ঠানের নাম দিবা যে আমার গায়ে হলুদ, তাই না? উপলক্ষে আমাদের এই প্রতিষ্ঠানের নাম, তুমি প্রতিষ্ঠান না, এখন তোমার বাড়িও থাকতে পারে, যে আমাদের বাড়িতে এর উদ্যোগে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তুমি তোমার মতো করে লিখবা। এবার উক্ত অনুষ্ঠানের সূচি লিখবে, অনুষ্ঠিত হবে, এটা অর্থাৎ এটা কোশ্চেনে কিন্তু ভাইয়া থাকবে। তারপর অনুষ্ঠানের সময়সূচি, ধরো তারিখ, কত তারিখ অনুষ্ঠানটা হবে সেটা তুমি লিখে দেবা। ধরো আমি যদি বলি 25 তারিখ 5 মাসের, তারপর 2026 তোমার বিয়ে হইবে। তারপর সময়, কটার সময় হইবে? ধরো সকাল, না ধরো রাত, রাত ধরো হচ্ছে কিন্তু 7টায় তোমার গায়ে হলুদ, হ্যাঁ এটা। স্থান কোন জায়গায়? স্থান তোমার কোন জায়গায় তুমি লিখবা যে আমার, আচ্ছা এখানে যেটা থাকবে সেটা। তারপর অতিথিবৃন্দ, তো এই গেল অনুষ্ঠানের সময়সূচি। খেয়াল করো কিছু পয়েন্ট আছে এখানে, অনুষ্ঠানের সময়সূচি পরে এভাবে দিবা। তারপর এখানে তুমি একটু পয়েন্ট করে দিতে পারো যে তারিখ সময় একেবারে এক সিরিয়ালে দিবা, এই সোজাসুজি যেন না হয়, একটু হালকা সামনে দিয়ে এক সিরিয়ালে দিবা 3টা। অতিথিবৃন্দ, কারা কারা অতিথি? প্রধান অতিথি কিরা থাকবে? কোন সাসমেয় সমাজের নেতা আছে না, কোন নেতা থাকবে সেটা। বিশেষ অতিথি কিরা থাকবে সেটা তুমি দিয়ে দেবা। তো প্রতিষ্ঠানের নাম তুমি এখানে উল্লেখ করবা, কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনার সদায় উপস্থিতি আমাদেরকে ধন্য করবে, তুমি এটা লিখে দেবা। ঠিক আছে? যদি কোনো অনুষ্ঠান, বিশেষ করে এটা স্কুলের ক্ষেত্রে বা মাদ্রাসার ক্ষেত্রে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলাই বিশেষ আসে, যে এত কর্তৃক, বা ধরো তোমাদের স্কুলের নাম, হ্যাঁ, তো ঢাকাটা মানে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কি স্কুল পাবলিক অ্যান্ড কলেজ, একটা নাম আছে না, ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল। তো ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনার সদায় উপস্থিতি আমাদের ধন্য করবে। ওকে, তারপর বিনীত, তুমি এখানে বিনীত দিতে পারো, তোমার নাম অথবা আহ্বায়ক, তারপর প্রতিষ্ঠানের নাম তুমি লিখে দিতে পারো। বুঝছো? আমি আশা করছি বুঝছো। এখন আরেকটু ক্লিয়ার করি তাহলে। এখানে মেইন যে বিষয়টা, তুমি তারিখ দিবা, অনুষ্ঠানের নাম দিবা, তারপর মেইন এই জিনিসটা দিবা, তারপর অনুষ্ঠানের সময়সূচি এই একটা পয়েন্ট, তারপর একটু সামনে দিয়া তারিখ সময় স্থান, এই 3টা জিনিস তুমি দিবা। আবার অতিথিবৃন্দ একটু সামনে দিয়া প্রধান অতিথি যারা ছিল সেটা, তারপর তুমি লাস্টে এই লাইনটা লিখে দেবা, তারপর এই জিনিসটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন তুমি ইচ্ছা করলে, যেহেতু আমন্ত্রণ পত্র তোমার এখানে তো খাম অবশ্যই কিন্তু দিতে হবে, তো খাম তো এখানে আসি, যদি তুমি পাঠাবা না, পাঠাইলে তোমার তোমার খাম তো আসি, এখানে তোমার হচ্ছে প্রেরক, আর এনেছে তোমার প্রাপক, আর এখানে লিখতে হবে ডাক টিকিট। এটা তো আমি আশা করছি তোমরা বুঝতেই পারছো, এটা তোমাদের বইয়েও কিন্তু লেখা আছে। ওকে ফাইন। তো এখন নিয়মটা দেখো, যে শিরোনাম, পত্রের শুরুতে অনুষ্ঠানের নাম উল্লেখ করতে হবে, যে তা কিন্তু আমরা উল্লেখ করেছি অনুষ্ঠানের নাম, এটাকে বলা হয় শিরোনাম। তারপর দেখো সম্বোধন, সুধী, মহাশয়, জনাব, এগুলো তুমি ইউজ করতে পারো। এই যে সম্বোধন করা হয়েছে এখানে সুধী দিয়া সম্বোধন। তারপর আছে মূল বিষয়, আমন্ত্রণের কারণ বা বিষয়বস্তু, এখানে মূল বিষয়টা কি এইটা তুমি এখানে লিখে দেবা। ওকে, তারপর দেখো তথ্য, অনুষ্ঠানের তারিখ, সময়, স্থানের নাম অবশ্যই দিতে হবে, যেমন এই যে তথ্য অনুষ্ঠানের সময়সূচি, এই জিনিসটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তারপর অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি যদি থাকে, এই যে অতিথিবৃন্দ এখানে কিন্তু থাকবে। তারপর আকর্ষণ, বিশেষ কোনো আয়োজন থাকলে সেখানে তুমি এখানে লিখে দেবে যে আকর্ষণ, কি আকর্ষণ, তুমি বলবা যে মিলাদের পর ডান্স হবে, তাই না? এটা বলবা না, মায়ের। এবার দেখো অনুরোধ, যে অতিথিদের উপস্থিতি থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা, যে তাদেরকে অনুরোধ করতে হবে যে উপস্থিত থাকার জন্য, যেমন এই এত কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনার সদায় উপস্থিতি আমাদেরকে ধন্য করবে, মানে আপনি উপস্থিত হইলে আমরা ধন্য হয়ে যাবো, আমরা ধন্য হয়ে যাব, মানে এই চাপা মারতে হবে, হ্যাঁ, এগুলো চাপা না, এগুলো লিগাল কথা, এগুলো ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু মার্ক দিবে আসাররা। এবার প্রেরকের নাম পরিচয় শেষে উল্লেখ করতে হবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এখানে তুমি উল্লেখ করবা। আর যদি তোমার এটা লাগে, যদি তোমার খাম লাগে, তাহলে তুমি খাম ইউজ করবা। ক্লিয়ার? তারপর হচ্ছে কিন্তু ভাই সংবাদপত্র জিনিসটা কি? ধরো একটা পত্রিকা, যেমন প্রথম আলোর কাছে তুমি একটা জিনিস তুমি প্রচার করতে চাও, হ্যাঁ, ধরো তোমার প্রতিষ্ঠান সম্পর্কে বা সামহাও কোনো একটা বিষয় সম্পর্কে, বা তোমার এলাকায় একটা রাস্তা ভেঙে গেছে, এখন ওই রাস্তাটা কিন্তু মেরামত হচ্ছে না, তুমি যদি পত্রিকায় জিনিসটা পাবলিশ করতে বলো, সেটা পাবলিশ করবে, সবার চোখের সামনে যাবে, ওই রাস্তা কিন্তু মেরামত হয়ে যাবে। তো আমরা যদি সংবাদপত্রের মেইন যে বিষয়টা, এটা যেমন সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই, সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই,
এই যে জিনিসটা এখানে অনেক কিছু লাগছে, যে প্রতিদিন খবরের কাগজ খুললি সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংবাদ চোখে পড়ে, এগুলো বানিয়ে লাগবা যে এই দুর্ঘটনা আজ আমাদের দেশের একটা বড় সমস্যা কিন্তু হয়ে দাঁড়িয়েছে, অথচ আমরা সতর্ক হলি দুর্ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যুকে এড়াতে পারি। এখানে মাঝে মধ্যে খেয়াল করবা ভাইয়া, দেখো দাঁড়িয়েছে উপরে কিন্তু চন্দ্রবিন্দু আছে, শব্দের এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো যেন ভুল না হয়। সাধারণত আমাদের দেশের দুর্ঘটনা, তোমরা অনেকেই আছো এখনো যারা বাংলা লেখার সময় 101টা ভুল হয়, আসো না? আমাদের মাতৃভাষা কি বাংলা না? তো এই বাংলাটাকে একটু ভালো করে শিখো। এই বাংলাটাকে আমরা অবজ্ঞা করতে 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 মানে আমরা ইংরেজি নিয়ে পড়ে থাকি, বাট বাংলাকে আমরা গুরুত্ব দেই না। তো এই জন্য যখন লেখে কেউ 101টা ভুল হয়, এই ভুল হলে তো তোমার মার্ক কমিয়ে দেবে। যদি কোনো স্যারের বাইসেন্স তোমার চোখে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তো মার্ক কমিয়ে দেবে। সাধারণত আমাদের দেশের দুর্ঘটনাগুলো নিয়মিত কয়েকটি কারণ হয়ে থাকে, যে এক শ্রেণীর অসৎ মালিকপত্র লোভের কারণে, লোভের মোহে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তা নামাইয়ে টাকা আদায়ের চেষ্টা করতেছে। এছাড়া কম বয়সী অনভিজ্ঞ যারা ড্রাইভার, যাদের লাইসেন্স নাই, তাদের গাড়ি চালানোর সুযোগ দিচ্ছে। ড্রাইভারদের মধ্যে প্রতিযোগিতামূলক একটা মন মানসিকতা সৃষ্টি হচ্ছে, কারণ তারা কে আগে যাইবে এরকম একটা প্রতিযোগিতা, মন মানসিকতা সৃষ্টি হচ্ছে। সড়ক দুর্ঘটনা একটা বড় কারণ। এই বিষয়গুলোতে কড়া নজরদারি এবং সঠিক আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এছাড়াও ড্রাইভারদের প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব। ফুটপাথগুলো দখল মুক্ত করতে হবে এবং পথচারীদেরকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে। অতিরিক্ত যাত্রী পরিবহন এটা কিন্তু কমাইতে হবে। তো এই জিনিসগুলো তুমি এখানে লিখে দেবা, একেবারে লিখতে 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 নিবেদক, ধরো তোমার নাম হয়েছে কিন্তু ফরিদ, তুমি কোথায়, গাজীপুর, ঢাকা থেকে, তুমি এই জিনিসটা কিন্তু লিখবা। হ্যাঁ, এইবার এটার নিচে তুমি এই খামটা দিবা, এটা আমি সাইডে দিছি কিন্তু এটা তোমার নিচে দিতে হবে। হ্যাঁ, তুমি দিবা প্রেরক ফরিদ হাসান, গাজীপুর, ঢাকা। প্রাপক তুমি দৈনিক প্রথম আলোর কাছে পাঠাইছো, প্রথম আলোর অফিসটা কোন জায়গায়, ধরো 19 কারওয়ান বাজার, ঢাকা 1215, এই জায়গায় অফিসটা, এই ডাক টিকিটের মাধ্যমে তুমি পাঠাইছো, বাস। আমার কথা বুঝছো? তো এই জিনিসটা কিন্তু তোমার লাস্টের দিকে, তাহলে ফার্স্টের দিকে কি লিখতে হবে এটাই মেন। ফার্স্টের দিকে তুমি এখানে তারিখ দিবা ভাইয়া, তারিখ দিবা, ধরো 25 ফেব্রুয়ারি বা 2026। তারপর দৈনিক প্রথম আলো এটা দিবা, কোথায়, এই প্রথম আলোর অফিসটা কোথায়, ধরো 19 কারওয়ান বাজার, ঢাকা এত। যদি তোমার এটা কোশ্চেনে না দেওয়া থাকে যেটা অফিসটা কোথায়, তোমার নিজের বানায় লিখতে হবে। কারওয়ান বাজার, ঢাকা, এটা তুমি কিছু কিছু মুখস্থ করবা যাতে করে তুমি বানায় লিখতে পারো ঠিকানাটা। তারপরে একটু ফাঁকা রাখবা, একটু ফাঁকা রেখে বিষয়টা লাগবা যে চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, চিঠিপত্র কলামে লিখবা। এবার মহোদয় আর একটু ফাঁকা রাখবা, আপনার বহুল প্রচারিত, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একেবারে মুখস্থ করবা। আপনার বহুল প্রচারিত দৈনিক সংযুক্ত পত্রিকাটি বা পত্রটি, দৈনিক সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। তারপর বিনীত তোমার নাম আর এটা দিবা। এই জিনিসটা দেওয়ার পর তারপর তোমার মেইন বিষয় শুরু করবা। এখানে একটা টাইটেলের মতো দিয়া যে সড়ক দুর্ঘটনা প্রতিকার চাই এটা দিয়া, দাগ দিয়া, তারপর তুমি লেখা শুরু করবা। এবার এই জিনিসটা আমি আশা করছি বুঝছো। তো এখানে দেখো, সম্পাদকের কাছে প্রকাশের আবেদন দিয়ে শুরু করতে হবে প্রকাশের জন্য। যে প্রথমেই তুমি বলছো যে আবেদনটা আসলে কি, আবেদনটা কিন্তু যে চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, প্রেরক ও বিষয় উল্লেখ করতে হবে, আকর্ষণীয় একটা শিরোনাম দিতে হবে। তো আমি আশা করছি বুঝছো, এটা নিয়ে আর বলার কিছু নাই, তোমরা একবার পড়লেই পারবা। তারপর সে কিন্তু ভাই মানপত্র, মানপত্র তুমি কিভাবে লাগবা, তুমি তাকাও। মানপত্র জিনিসটা হচ্ছে কি, ধরো তুমি এসএসসি পরীক্ষা দিবে, এটা সবচেয়ে বেশি আসে। ধরো তুমি এসএসসি পরীক্ষা দিবা, এখন এসএসসি পরীক্ষা বিদায় তোমাদের যে প্রত্যেক বছরই কিন্তু যারা এসএসসি পরীক্ষা দেয়, তার এসএসসি পরীক্ষার 15 দিন আগে, 10 দিন আগে, 1 মাস আগে বা বিদায় দেয় তাদেরকে, বিদায় অনুষ্ঠান যেটাকে আমরা বলি। হ্যাঁ, যেমন দেখো বিদ্যালয় এত সালের, ধরো কত সালের তোমার বিদ্যালয়ের নাম, এত সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। তাহলে এইখানে বিদায় উপলক্ষে মানপত্রটা তুমি যখন লেখা শুরু করবা, এখানে একটা টাইটেল দিতে হবে ভাইয়া। সেটা হচ্ছে কি বিদায়, ধরো বিদায় সংবর্ধনা, এরকম কিছু একটা টাইটেল তুমি দিবা শর্টকাটে। হ্যাঁ, যেটা আসবে বিদায় সংবর্ধনা, এরকম একটা টাইটেল দিবা। তারপরে এখানে কিছু স্টেপ আছে ভাইয়া। তোমার বিদায় অনুষ্ঠানের ক্ষেত্রে তোমরা দেখবা যারা বক্তৃতা দেয় তারা কিন্তু অনেক কিছু বলে। এই স্কুলে ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, আপনাদের এই স্কুলের প্রত্যেকটা ইটের কোনা কাঞ্চি সব আমার মুখস্থ, এখন এই স্কুল ছেড়ে আমাকে চলে যেতে হবে। মানে আমি তো মজা করতেছি, বাট এটা সিরিয়াস। যখন বিদায় অনুষ্ঠানটা হয় সবার মন মানসিকতা খারাপ থাকে, কেউ কান্না করে, তোমরা দেখবা, কারণ এখানে অনেক মায়া জড়ায় আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, হে বিদায় নিতে যাওয়া প্রিয়জন, এই জিনিসটা লেখার পর একটা কমা দিতে হবে। কমা দিয়ে সামনে দিয়ে শুরু করবা, নিচ দিয়া, যে আজকের এই বিদায়ক্ষণে তোমার সামনে দাঁড়িয়ে হৃদয় অনেকটা ভরে উঠেছে অসংখ্য স্মৃতির আবেশে। একসাথে কাটানো শ্রেণীকক্ষের সময়, খেলার মাঠের হাসি আনন্দ, আর পরীক্ষার আগে ব্যস্ত দিনগুলো সবই স্মৃতির কথা, এটা লাগবা। এবার একটু ফাঁকা রাখবা, তারপরে হে জ্ঞান পিপাসু সহপাঠী, কমা, আবার লেখা শুরু করবা, একটু ফাঁকা রাখবা, আবার হে আগামীর আলোক বর্তিতা, আবার কমা দিয়ে আবার লেখা শুরু করবা। যতটা তুমি পারো তোমার জন্য বেস্ট।
তো এইভাবে কিন্তু প্যারা টাইপের তোমার কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে কিন্তু তোমার মানপত্র লেখার নিয়ম। তো মানপত্র লেখার সময় এখানে ধরো যেই সম্পর্কে লেখবা এর একটা টাইটেল ছোট্ট করে লেখা দিয়ে দাগ দিয়া তারপর তুমি লেখা শুরু করবা। ওকে, তারপর তুমি ভাইয়া এই তারিখে তুমি ডান সাইডে দিবা, যে ধরো তারিখটা কত তারিখে তুমি দিছো, তোমার স্নেহ ধন্য অনুজ বৃন্দ এখানে তুমি দিয়ে দিবা ডান সাইডে, কিন্তু ভাই তুমি যাও ট্রাই করবা। তো আমি আশা করছি তোমরা মানপত্রের পুরো কনসেপ্টটা বুঝছো। এখন মানপত্রের ক্ষেত্রে কি লাগে, মানপত্রের ক্ষেত্রে কি কোনো খামটাম লাগে? হ্যাঁ বলো। এখন লেখার এটা দেখো যে শুরুতে বিষয় অনুযায়ী একটা সুন্দর শিরোনাম দিতে হবে। শিরোনাম কোনটা? এই যে হেডিংটা, এটা শিরোনামটা দিতে হবে। মানপত্র কয়েকটি প্যারায় ভাগ করে নিতে হবে, দেখছো কয়েকটা প্যারায়, যেমন এই একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা, একটু ভাগ ভাগ করে নিতে হবে প্যারাগুলা। হ্যাঁ, প্রতিটা প্যারার শুরুতে একটা সম্মানসূচক শব্দ যেমন মাননীয় বা শ্রদ্ধেয়, এই সব এগুলো এসে কিন্তু সম্মানসূচক শব্দ এগুলো ব্যবহার করতে হবে। যার জন্য মানপত্র তার কাজ, গুণ, অবদান লিখতে হবে, যার জন্য মানপত্র যে বিষয়ে। তারপর সবকিছু সম্মান, কৃতজ্ঞতা এবং ভদ্র, শুদ্ধ, সুন্দর, এবং শেষে তারিখ এবং প্রেরকের নাম লিখতে হবে। আমরা তো লাস্টে এই জিনিসটা কিন্তু লিখছি, আশা করছি ক্লিয়ার। নেক্সট আসছে কিন্তু ভাইয়া পরবর্তীতে। এখন তোমরা অনেক কোশ্চেন করতে পারো, ভাইয়া আমাদের পরীক্ষাতে কি কি আসতে পারে না আসতে পারে। আমি অলরেডি ভাইয়া কিন্তু সাজেশন দিচ্ছি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, তোমাদের জন্য কিন্তু সাজেশন দিয়েছি, তোমরা দেখতে পারো। এবার আসছে কিন্তু ভাইয়া আবেদনপত্র। তুমি আবেদনপত্র কিভাবে লিখবা, এটা খুবই সিম্পল। এই আবেদনপত্র যদি আসে একেবারে সোজা, তুমি যেভাবে লেটার লেখছো না, লেটার আমি তোমাকে ইংরেজিতে শিখাইছি না, সেরকম তুমি ফার্স্টে তারিখ দিছো, বরাবর কার কাছে, প্রধান শিক্ষক। আবেদনপত্র মেইনলি হয় স্কুল রিলেটেড টাইপের, যেমন প্রধান শিক্ষক, স্কুলের নাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কোথায়, মিরপুর, ঢাকাতে। হ্যাঁ, বিষয়টা কি, অসুস্থতার কারণে ছুটি মঞ্জুর হতে পারে না, এগুলা বেশি আসে। তাহলে তুমি প্রথমে তারিখটা দিবা 25শে জুন ধরো 2026, এটা তুমি দিলা। বরাবর প্রধান শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। বিষয়টা তুমি লিখে দেবা যে অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদন। তারপর এখানে লিখতে হবে মহোদয়, তারপর লিখতে হবে বিনীত নিবেদন, এই যে একেবারে টানা মুখস্থ আর লিখতে হবে মহোদয় বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয় এই শ্রেণীর কিন্তু একজন শিক্ষার্থী, একজন নিয়মিত শিক্ষার্থী। তো আমি 2 দিন ধরে অসুস্থ ছিলাম, তো এই অসুস্থতার কারণে বা আমি এখন বর্তমানে অসুস্থ আছি, আমি আপনার কাছে ছুটি চাই, এরকম টাইপের হইতে পারে। তো তুমি এটার তারিখ সহ কিন্তু এখানে তুমি লিখবা। এবার একটু এখানে ধরো এখানে এসে থামার পর আবার এখান থেকে শুরু করবা না, একটু নিচ দিয়ে শুরু করবে, একটু ফাঁকা রেখে। অতএব বিনীত নিবেদন, এই যে মুখস্থ, অতএব এগুলো খুবই ইম্পর্টেন্ট। অতএব বিনীত নিবেদন, এই যে উপযুক্ত বিষয় বিবেচনা করে, ওই যে উই দেয়ার ফর প্রে অ্যান্ড বা আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ মাই অ্যাপ্লিকেশন, এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই। তো এটা বাংলাটা কি, উপযুক্ত বিষয় বিবেচনা করে উক্ত দিনগুলোর জন্য ছুটি মঞ্জুর করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো। শেষ, খেলা শেষ। এবার তুমি কি লিখবা, একটু ফাঁকা রেখে বা সাথী লিখতে পারো, বিনীত নাম লিখবা, শ্রেণী লিখবা, রোল লিখবা, তোমার খেলা পুরোটাই কিন্তু শেষ। বুঝছো? একেবারে চিঠির মতো তুমি তারিখটা লিখবা, বরাবর কার কাছে দিবা, প্রধান শিক্ষকের কাছে, তাই না? স্কুলের নাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। তো বিষয়টা তুমি লিখবা, তারপর মহোদয় বিনীত নিবেদন, এই যে, তারপর যা লেখার লিখবা ভিতরে। এবার লাস্টে যেটা লিখবা এটা মুখস্থ করে নাও। অতএব বিনীত নিবেদন, এই যে, এখানে দেখো বিনীত নিবেদন, এই যে, এখানেও বিনীত নিবেদন, এই যে উপযুক্ত বিষয় বিবেচনা করে উক্ত দিনগুলোর জন্য ছুটি মঞ্জুর করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো। ওকে, তারপর বিনীত তুমি এখান থেকে লিখে দিতে পারো। আমি আশা করছি বুঝছো। আবেদনপত্র লেখার পুরো নিয়মটা এখানে আছে, তুমি ইচ্ছা করলে তুমি লিখে দিতে পারো। আমি বুঝাতে পারছি? তো এই গেল কিন্তু আবেদনপত্র। এবং এই যে তোমার হচ্ছে, আমি যদি দেখাই অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদন, এখানে কিন্তু পুরোটাই কিন্তু এখানে লেখা আছে। এটা কিন্তু সম্পূর্ণ আবেদনপত্র, এটার ক্ষেত্রে কোনো খামটাম লাগে না, কারণ এটা তো আবেদন করছে, এটা অ্যাপ্লিকেশন, ইংরেজিতে বলা অ্যাপ্লিকেশন। ব্যবসায়িক পত্র তুমি কিভাবে লিখবা, খুব ইম্পর্টেন্ট। তো ব্যবসায়িক পত্রের ক্ষেত্রে তুমি দেখবা সেম আবেদনপত্রের মতো শুরুতে তুমি তারিখ লিখবা। তারিখ লিখছো, তাহলে দেখো শুরুতে তারিখ লিখতে হবে, প্রাপকের পদ ও প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হবে। প্রেরক আরেকটা হয়েছে কি, প্রেরক যে পাঠায়, আর প্রাপক মানে যার কাছে পাঠায়। তো কোথায় পাঠাবা তুমি, ধরো বিক্রয় কর্মকর্তা, জয়ন্ত্রী প্রকাশনী। কোন প্রকাশনীর কাছে? জয়ন্ত্রী প্রকাশনী। কোথায়? নীলক্ষেত, ঢাকাতে অবস্থিত। মানে ধরো তুমি পাঠাবা, কোন জায়গায় পাঠাবা, এই যে বিক্রয় কর্মকর্তা, জয়ন্তী প্রকাশনী, নীলক্ষেতে পাঠাবা, ঢাকাতে। তারপরে কি লিখবো, তারপর কি বিষয়, সংক্ষেপে বিষয় উল্লেখ করতে হবে, যে বিষয়টা কি, যে বিপি হিসাবে ডাকযোগে পুস্তক পাঠানো আবেদন, বিপি হিসাবে ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন। আচ্ছা, তারপর কি বিষয় শেষে উপযুক্ত সম্ভাষণ মানে মহোদয় বা ব্যবহার করতে হবে, যেমন প্রিয় মহোদয় আপনার প্রকাশনা থেকে, যেমন তুমি যার কাছে পাঠাইতেছো ওটা একটা প্রকাশনী, তো আপনার প্রকাশনা থেকে প্রকাশিত নিম্নলিখিত বইগুলা বিপি এর মাধ্যমে আমার ঠিকানায় পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বইগুলো গ্রহণের সময় যাবতীয় মূল্য পরিশোধ করবো, অর্থাৎ মানে বইগুলো আমার পাঠান, যখন আমি গ্রহণ করবো তখন এই মূল্য পরিশোধ করব। তো বইগুলো পাঠানোর জন্য অনুরোধ কিন্তু রইলো, ঠিক আছে। এখন এই পরে
এই যে বইয়ের যে তালিকা যে কি কি বই পড়াইবে বা কি কি এই জিনিসটা কিন্তু এইখানে তুমি লিখে দেবা, এইখানে লিখে দেবা, এখানেও দিতে পারো বা লাস্টে তুমি দিতে পারো। তাহলে প্রথম অংশে প্রয়োজনীয় বিষয় সংক্ষেপে লিখতে হবে, দ্বিতীয় অংশে কি চাওয়া হচ্ছে আবেদনটি লিখতে হবে, শেষে নিজের নাম পদবি লিখতে হবে, প্রয়োজন হলে সংযুক্তি উল্লেখ করতে হবে। তো এই বইয়ের তালিকাটা তুমি এইখানে ঢুকাই দেবা, এই জায়গাতে যে অনুরোধ রইলো, তারপর তুমি বইয়ের তালিকা এরপর লিখবা লাস্টে আপনার বিশ্বস্ত, তারপর তুমি এখানে একটা চাইলে স্বাক্ষর দিবা, মকবুল হোসেন কোন জায়গায়, পাচুরিয়া গোপালগঞ্জ, শেষ, এখানে তুমি লিখে দেবা। তারপর লাস্টে তো এখানে তোমার খাম তো আসি। তো আমি আশা করছি তোমরা পুরো জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো, এবং কারো কোনো অসুবিধা আছে ভাইয়া একটু তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবা, যদি তোমার অসুবিধা থাকে একটু কমেন্টে জানাবা। আশা করছি ক্লিয়ার। এরপরে যদি তোমার সমস্যা থাকে ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। তো এই হয়েছে কিন্তু ভাইয়া তোমাদের ক্লাস 9-10 জন্য যে ব্যক্তিগত পত্র, আমন্ত্রণ পত্র, সংবাদপত্র, মানপত্র, আবেদনপত্র, ব্যবসায়িক পত্র, এই 6 রকমের কিন্তু চিঠি যে কোনো একটা আসতে পারে কি আসবে। তোমাকে আমি 6টা ক্যাটাগরি আমি শিখাই দিলাম, বাস শেষ, আর কিচ্ছু লাগবে না, কোনো টেনশন করার কিছু নাই। আমি যেভাবে দেখাইছি তুমি সেভাবে কিন্তু করো, এবং আমি তো সাজেশন দিছি সেই অনুযায়ী কিন্তু পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা চিঠিতে 10-এ 10 তোমরা পাবা। তো ভাইয়া এর কি ওভারঅল বিষয়টা। এবং আমি কিন্তু তোমাদের ইংরেজির সকল আইটেমের উপর কিন্তু ক্লাস দিয়েছি। তুমি ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, আমার চ্যানেলটা আসবে, তুমি প্লে লিস্টে চাপ দিবা, প্লে লিস্টে যখন ভাইয়া তুমি চাপ দিবা, এখানে তুমি দেখতে পারবা যে এসএসসি ইংলিশ রাইটিং কিন্তু লেখা আছে, আবার তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র তোমার রাইটিং সাইড এটা কিন্তু লেখা আছে, আবার এই ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ক্লাস আছে, আবার ইংরেজি গ্রামারের উপর উইথ ক্লোজ, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর আছে তোমার চেঞ্জিং সেন্টেন্স, এগুলোর কিন্তু ভাইয়া ক্লাস আছে। সকল ক্লাস বাংলা থেকে স্টার্ট করে সবকিছু ভাইয়া তোমরা আমাদের চ্যানেলে কিন্তু ভাইয়া তোমরা পাবা। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো সামনে কিন্তু আরো ক্লাস কিন্তু নিয়ে আসতেছি, দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।